हेलो एंड वेलकम टू डब्ल्यूपीएससी वाला। तो चलो আজকে আবার আমার লেকচার মানে পার্ট নাম্বার 8 যে লেকচার নাম্বার আমরা শুরু করেছিলাম এসএসসি ভিত্তিতে, যেখানে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করছিলাম। তো এখানে 8 নম্বর লেকচার আজকে আমরা করতে চলছি। সেখানে আমরা দেখে নেব কিছু বেশ কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এসএসসির জন্য, ঠিক? তো চলো এখানে শুরু করি ঝটপট 8 নম্বর লেকচার। এটা আমার টেলিগ্রাম চ্যানেলের আমাদের কিউআর কোড, সেখানে যদি জয়েন করতে চাও এখানে জয়েন করে যাবে। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব। প্রথম কোশ্চেনই দিয়েছে তোমাকে যে বেসিক্যালি গুপ্তা পিরিয়ডে এখানে বলছে যে কয়েন্সের উপরে কাকে বীণা বাজাতে তুমি দেখেছিলে, বীণা প্লেয়ার হিসাবে কাকে দেখা হয়। এখানে দেখো বলেছে কোন রাজাকে তার মুদ্রার বীণা বাদক হিসাবে দেখা গেছিলেন। তো সেখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, দেখো অশোক দিয়েছে, চন্দ্রগুপ্ত দিয়েছে, সমুদ্রগুপ্ত দিয়েছে, আর চন্দ্রগুপ্ত প্রথম দিয়েছে। এবার এই দুইজন যারা ছিলেন এরা মৌর্য বংশের। কোন বংশে? মৌর্য বংশের। আর এই দুইজন যারা ছিল এরা গুপ্ত বংশের, ঠিক? গুপ্ত বংশের। এবার কোশ্চেনটা দিয়েছে যে বিনা প্লেয়ার কে, তো বিনা প্লেয়ার একমাত্র গুপ্ত বংশেরই ছিল। আর গুপ্ত বংশের কে ছিল, তো সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত। কি হয়ে যাবে? সমুদ্রগুপ্ত হয়ে যাবে। বোঝা গেছে? এটার অ্যান্সার হয়ে গেল সমুদ্রগুপ্ত। অ্যাজ এ বিনা প্লেয়ার দেখা গেছিল অন দ্য কয়েন্স বা মুদ্রাতে। বিনা প্লেয়ার, খুব ভালো বিনা প্লেয়ার ছিল। এই সমুদ্রগুপ্তকে বিভিন্ন নামে জানা হয়। যেরকম তোমাকে বলে দিই কি কি নামে জানা হয়, তো দেখবে এক লিচ্ছুই দহিত্র, ওনার বাড়ি ছিল, মামার বাড়ি ছিল দহিত্র, তাই লিচ্ছুই দহিত্র নামে জানি। দ্বিতীয় এখানে কি বলা হয়, তো বলবে নেক্সট এখানে বলা হয় লিচ্ছুই দহিত্রের পর নেপোলিয়ন অফ ইন্ডিয়া। কি বলা হয়? নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। এটা একটা নাম থাকলো, তো এই নামে জানা হতো, ঠিক আছে। এই সমুদ্রগুপ্তের সম্বন্ধে একটা পিলার ইনস্ক্রিপশন হয়েছিল, যেটাকে বলা হয় প্রয়াগ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি। আর এই প্রয়াগ প্রশস্তি কে করিয়েছিল, তো বলবে হরি সেন করিয়েছিল। দরবারের কবি একজন ছিলেন হরি সেন, ইনি করিয়েছিলেন। তো হরি সেন এখানে আমাদের হয়ে যাবে। আর অ্যান্সারটা হয়ে গেল কি, তো অ্যান্সার মনে থাকবে সমুদ্রগুপ্ত। 2 নম্বর কোশ্চেনে গেলাম। 2 নম্বর কোশ্চেন কি বলছে বাবু, দেখো নট দ্য পার্ট অফ অরিজিনাল প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? সেটা পরবর্তীকাল অ্যাড হয়েছে। আমরা বিভিন্ন শব্দ শুনতে পাই প্রিএম্বলে, কি কি শুনতে পাই? রিপাবলিক, ডেমোক্রেটিক, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, সেকুলার, সোভরেন, এই সমস্ত ওয়ার্ডগুলো পাই। এবার সেখানে প্রশ্নটা এই রয়েছে যে কোথায় আমরা পাই অ্যাজ এ, এখানে যেটা আগে থেকে ছিল না, পরে অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেকুলার। কি হয়ে যাবে? সেকুলার, ধর্মনিরপেক্ষ। সেইটা পরবর্তীকাল অ্যাড হয়েছে কবে, তো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এই জিনিসটা পরবর্তীকাল অ্যাড হয়েছে। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে সেকুলার ওয়ার্ডটা, ঠিক? 3টে ওয়ার্ড অ্যাড হয়েছিল। এসএসআই, মনে রাখবে এসএসআই, সোশিয়ালিস্ট, যেটা কমিউনিজমদের একটা প্রিন্সিপাল হয়। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, কোনো আমরা ধর্ম, আমাদের সংবিধান কোনো ধর্মকে মানে না। আর ইন্টিগ্রিটি, একসঙ্গে যেন থাকি। এই 3টে ওয়ার্ড অ্যাড হয়েছিল আমাদের সংবিধানে বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশনে আমরা নামে আরা জানি, এটাকে মিনি কনস্টিটিউশন হিসাবে জানা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। কনস্টিটিউশন বলে আমাদের সংবিধান বলছে যে কত বছরের বাচ্চাদের নিচে, মানে কত বছর আয়ু, ওদেরকে ফ্যাক্টরিতে কিংবা ডেঞ্জারাস কাজে লাগাতে নেই। ডেঞ্জারাস ফ্যাক্টরি যেরকম বাজি ফ্যাক্টরিতে বা মাইনে, কোল মাইনে কাজে বা ফ্যাক্টরিতে লাগাতে নেই। সেটা হলো 15 নাকি 14 নাকি 16 নাকি 18, 4টে অপশন দিয়েছে। এখানে আমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে, আপ টু 14 ইয়ার্স অফ এজ। 14 ইয়ার্স অফ দ্য এজ বাচ্চাদেরকে কোনো ফ্যাক্টরিতে, মানে যেগুলো ডেঞ্জারাস জব হয় সেখানে কিন্তু কাজে দিতে নেই, কারণ ওদের একটা মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার কি বলে, 6 থেকে 14 বছর অবধি বাচ্চাদের প্রি এলিমেন্টারি এডুকেশন রয়েছে। প্রি এলিমেন্টারি এডুকেশন ওদেরকে দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়। আমাকে তোমরা বলবে এই যে প্রি এলিমেন্টারি এডুকেশন, এটা কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে, এটা আর্টিকেল কোনটা হবে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। মৌলিক অধিকারের কথা হচ্ছে, তো মৌলিক অধিকার বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে কটা এট প্রেজেন্ট,
বলবে 6টা। আগে কটা ছিল? 7খানা ছিল। এই 7 থেকে বের করে টোটাল কটা হয়ে গেছে? 7 থেকে বের করে 7 থেকে বের করে 6টা হয়েছে। তাহলে কি বেরিয়ে গেছে? রাইট টু প্রপার্টিটাকে বের করে দেওয়া হয়েছে। রাইট টু প্রপার্টি। আর এই রাইট টু প্রপার্টি যে হলো, এটা লিগ্যাল রাইটস এর মধ্যে চলে গেছে। কোথায় চলে গেছে? লিগ্যাল রাইটস। এটা লিগ্যাল রাইটস এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক? চলো নেক্সট কোশ্চেন। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল। 73rd কনস্টিটিউশনের চেঞ্জেস এসেছিল। সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা যে হয়েছিল, তার মধ্যে বলা হয়েছে যে পঞ্চায়েতের টেনিওরটা কত করে দেওয়া হয়। ঠিক? দেখো, দুটো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমরা মনে রাখবে বাবু, 73rd অ্যান্ড 74th পরপর এসছে। 73rd ইজ রিলেটেড টু পঞ্চায়েত, তোমরা প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছো, অ্যান্ড 74th ইজ রিলেটেড টু মিউনিসিপ্যালিটি। পরবর্তীকাল পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি আমাদের ডিপিএসপির মধ্যে দেওয়া ছিল, আর তাই সেটাকে ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তো ডাইরেক্টলি লাগু করা যেত না। এইখানে কি করা হয়েছে? চেঞ্জ করা হয়েছে, আর তারপরে চেঞ্জ করে 73rd 74th অ্যামেন্ডমেন্ট আমাদের দুটো তফসিল এড করা হয়, 11 আর 12, শিডিউল 11 নম্বর আর 12 নম্বর, যেখানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি রয়েছে। তো টেনিওটা বলা হলো যে ফিক্স করে দেওয়া হলো 5 বছর, যেরকম আমাদের দেশের সরকার চলে 5 বছরের, সিমিলারলি 5 বছরের টেনিওর রেখে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য, পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য মিনিমাম এজ কত তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। মিনিমাম এজ কত সেটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। ক্লিয়ার? তো এটা হোমওয়ার্ক হিসাবে যাবে। নেক্সট, ফটোসিনথেসিস সবচেয়ে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হয়, সবচেয়ে কম কাজ কোথায় করে? সবচেয়ে কম কাজ কোথায় করে? এফেক্টিভ কোথায় হয়? কম এফেক্টিভ, লিস্ট এফেক্টিভ কোন আলোতে হয়? নীলে হয়, না সবুজে হয়, না লালে হয়, না সানলাইটে হয়? ঠিক আছে, ফটোসিনথেসিস সবচেয়ে কোন আলোতে সবচেয়ে কম হবে? কোশ্চেনটা এইভাবে বুঝতে হবে যে সানলাইট, সূর্যের আলো 7 কালারে ভাগ হয়, সেটা হলো ভিবজিওর। এবার এখানে ভিবজিওর পুরোপুরি না, এখানে হয় কি যে পরে দেখা গেল, কি দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যেটা লাইট ক্যাপচার করে, তার মধ্যে দেখলো যে সবচেয়ে বেশি যদি খাওয়া তৈরি বা সালোক সংশ্লেষণ হয়, সেটা লালের মধ্যে হয়, রেডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে যায়। তারপরে লালের পর কি অরেঞ্জ রয়েছে, কিন্তু হয় না। লালের পর ঠিক হলো ব্লু, নীল আলোয় হয়। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লিস্ট কালার গ্রিন, যেটার মধ্যে হবেই না সবুজ আলো। কারণ সবুজ, যেহেতু সবুজের কারণটা হয়েছে যে সবুজের গাছের পাতাগুলো তো নিজে সবুজ, ওটা তো সবুজের মধ্যে হচ্ছে, সবুজ আলো যদি আসবে কোনো ফটোসিনথেসিস হবেই না, রিফ্লেক্ট করে যাবে। তো সবচেয়ে কম হবে তোমার সবুজে, আর সবচেয়ে বেশি হবে তোমার লালে, তারপরে নীলে হবে। ঠিক? ঠিক আছে। আচ্ছা, ফটোসিনথেসিসে যখন হয় তখন গ্যাস এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আর এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এটা কিসের মাধ্যমে হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় কিসের মাধ্যমে? বলবে স্টোমাটার মাধ্যমে হয়, মেনলি স্টোমাটা মাধ্যমে হয়, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। ঠিক? নেক্সট প্রশ্ন, সিজদা আর পায়বোস প্র্যাকটিসটা কে শুরু করেছিল? এখানে অপশন দিয়েছে, অপশনগুলো দেখবে আর অ্যান্সার করে দেবে। বলছে আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, না গিয়াসুদ্দিন বলবন। তো আগে ভাগ করে নি। আলাউদ্দিন খিলজি নাম থেকে বুঝতে পারো খিলজি বংশের ছিল। খিলজি বংশের টোটাল টাইমলাইন যদি আমি বলে দিই যে টোটাল ডাইনেস্টি দিল্লি সালতানাতে কে ছিল, তো কি কি ছিল? স্লেভ ডাইনেস্টি ছিল। তারপরে নেক্সট ডাইনেস্টি কি এসছে? খিলজি এসছে। তারপরে কি এসছে খিলজির পর? তুগলক এসছে। তুগলকের পর সৈয়দ এসছে, আর সৈয়দের পর লোধি এসছে। এবার সেটার ক্ষেত্রে স্লেভের টাইম, এটা পুরো দিল্লি সালতানাতের টাইম ছিল 1206 থেকে 1526 অব্দি, এটা পুরো টাইমলাইন ছিল। ঠিক? ক্লিয়ার? তো আগে স্লেভ, তারপরে খিলজি, তারপরে তুগলক। যেরকম স্লেভ ছিল 1206 থেকে 1290 অব্দি, এদিকে 1290 থেকে 1320 অব্দি। 1320 করো ভাই এটাকে, এটা
1321 থেকে নিয়ে 1413 অবধি, এইটা 1414 থেকে নিয়ে 1451 অবধি, আর এইটা 1451 থেকে 1526 অবধি যখন প্রথম পানিপথের যুদ্ধ হয়। সিজদা আর প্যাবোস প্রশ্ন দিয়েছে আমাকে, সিজদা এন্ড প্যাবোস। তো সিজদা এন্ড প্যাবোস যখন দিয়েছে সেটার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে তোমাদের যে সিজদা আর প্যাবোস প্র্যাকটিসটা শুরু করেছিল একজনই, যে ছিল স্লেভ ডাইনেস্টির, আর সে কে ছিল? ঘিয়াসুদ্দিন বলবন ছিল। কে ছিল? ঘিয়াসুদ্দিন বলবন। ঘিয়াসুদ্দিন বলবন এখানে ছিল সিজদা আর প্যাবোস শুরু করা লোকটা, ঠিক? ঘিয়াসুদ্দিন বলবন এই শুরু করেছিল নওরোজ ফেস্টিভ্যাল। নওরোজ ফেস্টিভ্যাল এই শুরু করেছিল তোমার ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। আর আমাকে বলবে তিনটে ডিপার্টমেন্ট সেট আপ করেছিল, কমেন্টে জানাবে এই তিনটে ডিপার্টমেন্টের নাম কি কি ছিল। এই তিনটে ডিপার্টমেন্টের নাম কি কি ছিল আমাকে জানাবে যে এই তিনটে ডিপার্টমেন্ট কি কি ছিল। নেক্সট, এল্ডেস্ট সন অফ বাবর, বাবরের 4টে ছেলে, তার মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম কি ছিল? এটা হলো, তো দেখো আসিকারি, হুমায়ু, হিন্ডাল না কামরান, এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো হুমায়ু। হুমায়ুকে বলা, হুমায়ু মানেটা হলো সবচেয়ে ফরচুনেট মানুষ, কিন্তু পৃথিবীতে যদি সবচেয়ে আনফরচুনেট মানুষ যদি কেউ একজন ছিল, সে কে ছিল? হুমায়ু ছিল। সবচেয়ে আনফরচুনেট মানুষ যদি কেউ একজন ছিল, সেটা হুমায়ু ছিল। কেন আনফরচুনেট? কারণ ও জীবনটা সারাক্ষণ যুদ্ধ করে বা কিংবা পালিয়ে বেরিয়েছে, এরকম বলা হয়। টোটাল হুমায়ুর টাইম যদি তুমি জানতে চাও, তো হুমায়ুর জন্য গদি ছড়ে দিয়েছে মানে যখন বাবরের মৃত্যু হয়, তো 1530 থেকেই শুরু হয়ে গেছিল হুমায়ুর টাইম, কিন্তু 1540-এ মাঝখানে হল্ট হয়ে যায়। আবার 1555-এ হুমায়ু ফিরে আসবে, আর তারপরে সিঁড়ি থেকে পড়ে মরে যাবে। এই হুমায়ু দিনপানা সিটি তৈরি করেছিল, দিনপানা। আর হুমায়ুর সিস্টার মানে বোন একটা বই লিখেছিল, গুলবদন বেগম নাম ছিল, বোনের নাম ছিল গুলবদন বেগম। এই গুলবদন বেগম, আর সে একটা বই লিখেছিল, একটা বুক হুমায়ুন নামে, সেটার নাম ছিল হুমায়ুন নামা। তো এটা বায়োগ্রাফি নাকি অটোবায়োগ্রাফি মনে রাখতে হবে, হুমায়ু নামা। ক্লিয়ার? ঠিক। তো হুমায়ুকে যদি বলে তো হুমায়ু অনলি অলসো নোন এজ, ইনি ফাদার ছিলেন, বাবা আর আকবরের। আর এরপরই পিস এন্ড প্রসপারিটির সময় শুরু হচ্ছে মুঘলকালে, আকবর যখন আসবে, ঠিক? তো 56 থেকে আকবর এসে যাবে টিল 1605 অব্দি। তো সিরিজগুলো মনে রাখতে হবে, বাবর, হুমায়ু, আকবর, জাহাঙ্গীর, শাহজাহাঁ, অরঙ্গজেব, এই 5টে মেন মুঘলসদের মধ্যে ধরা হয়। কোথায় ধরা হয়? মেন মুঘলসের মধ্যে। পার্লিয়ামেন্ট মানে কি বোঝো? পার্লিয়ামেন্ট মানে কি বোঝো? পার্লিয়ামেন্ট, তো পার্লিয়ামেন্ট এমন একটা বডি যেখানে তুমি দেখবে লোকসভা থাকে, রাজ্যসভা থাকে, প্লাস প্রেসিডেন্ট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য পার্লিয়ামেন্ট, ঠিক? তো আমাদের তো এখানে এটা দেয়নি, এখানে তো তোমাকে বলেছে পার্লিয়ামেন্ট মানে কি বোঝো, তো এখানে দিয়েছে লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেচার না ন্যাশনাল লেজিসলেচার, এখানে তোমাকে প্রশ্নটা দিয়েছে। এবার কি হবে? তো দেখো লোকসভা রাজ্যসভা হলেও একসঙ্গে অ্যান্সার করা যেত, তাহলে এখানে কিছু না করে আমাদেরকে অ্যান্সার করতে হবে ন্যাশনাল, আমাদের জাতীয় আইনসভা, এমন একটা জায়গা যেখানে আমাদের দেশের আইন তৈরি হয়, মানে বিল পাস হয়, রাষ্ট্রপতি সই করে দেবে বা সাইন করে দেবে, তাহলে সেই বিলটা আইনের হিসাবে কাজ করা শুরু করে দেয়, অ্যাক্ট হয়ে যায়, ঠিক? অ্যাট প্রেজেন্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, অ্যাট প্রেজেন্ট পার্লামেন্টের স্ট্রেংথ কি? এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট স্ট্রেংথ কি? অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে পার্লামেন্টের স্ট্রেংথ কি? ঠিক। এই দেখো এই কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ, এটা বের করবে। কাছাকাছি অ্যান্সার বেরিয়ে যাবে কিন্তু, যদি মনে থাকে অ্যান্সার কাছাকাছি রয়েছে, বলে দেবো, ঠিক? তো রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর যে ব্যাসার্ধ রয়েছে সেটা কত হয়, ঠিক? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে সূর্য থেকে আলো পৃথিবীর উপরে যে আসে কত সময়ের মধ্যে আসে? তুমি বলবে এইটা আসে 8 মিনিটের মধ্যে। 8 মিনিট 19 সেকেন্ড হয়, কিন্তু এক্সামে অপশনটা দেবে 8 মিনিটই শুধু। 8 মিনিট এটা দেবে, এই সময় চলে আসে ডাইরেক্ট আলো যেটা আসে সূর্য থেকে পৃথিবীর মধ্যে, টাইম যে নেয়, ঠিক? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছাড়ি। নেক্সট,
কোন সালে শিবাজিকে মুকুট দেওয়া হয় কিংবা রাজ্য অভিষেক করা হয় সেটা শিবাজিকে ছত্রপতি হিসাবে কবে ওনাকে মুকুট দেওয়া হয় বা ক্রাউন করা হয় যেটাকে বলা হয় শিবাজিকে। তো শিবাজি যিনি ছিলেন ফাউন্ডার অফ অ্যাকচুয়ালি মারাঠা এম্পায়ার ছিলেন কিনা? মারাঠা এম্পায়ারকে তৈরি করেছিলেন। সেখানে 1608, 1646, 1674 অরঙ্গজেবকে কোনোদিন মারাঠার মধ্যে ঢুকতে দেননি, ঝামেলা করতেন, নিজে একবার সারেন্ডারও করেছিলেন অনেক কটা নিজের দুর্গ ফোর্টগুলো, কিন্তু আবার কেড়েও নিয়েছিলেন। ট্রিটি অফ পুরন্দর এখানে সাইন হয়। তো এইটা ক্রাউন করেছিলেন নিজেকে তখন 1674-এ। 1674 কোথায়? ওনার রাজধানী রেখেছিলেন রায়গড়ে। রায়গড়ে করেছিলেন। আর জন্ম কোথায় হয়েছিল এটা প্রশ্ন এসছে, যে জন্ম কোথায় হয়েছিল, কোন দুর্গে? তো বলবে শিবনেরি। শিবনেরি দুর্গে ওনার জন্ম হয়েছিল। মার নাম ছিল জিজাবাই, বাবার নাম ছিল শাহজি ভোসলে। মার নাম ছিল জিজাবাই, বাবার নাম ছিল শাহজি ভোসলে। ঠিক। কুতুব মিনার নেমড আফটার সুফি সন্ত। কুতুব মিনার নামকরণ হয়েছিল সুফি সন্তের নামে। কে সে সুফি সন্ত কে ছিল? সেটা কি সৈয়দ ওয়াহিদ আশরাফ, নাকি আলাউদ্দিন সাবির কালিয়ারি, নাকি কোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নাকি কুতুবুদ্দিন আইবক? অ্যাকচুয়ালি কুতুব মিনার তৈরি করা শুরু করেছিল এই লোকটা। এই করেছিল স্টার্টেড কনস্ট্রাকশনটা শুরু করেছিল এই লোক। কিন্তু এইখানে অ্যান্সার হবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এই লোকটা কুতুবুদ্দিন আইবক যে স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার ছিল, ও কি করেছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে খুব মানতো, আর ওর জন্যই কুতুবুদ্দিন মিনারটা বানানো শুরু করলো। এই কাকির জন্য আরো দুটো মসজিদ তৈরি করেছিল, কুয়াতুল ইসলাম, আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া, আর একটা হলো কুয়াতুল ইসলাম। এই দুটো জিনিস শুরু করেছিল কে? তো বলবে মানে বানিয়ে দিয়েছিল পুরোপুরি কুতুবুদ্দিন আইবক। আর এখানে খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এখানে ওর মেমোরিতে বানিয়েছিল। আর তারপরে কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেছিল কে করেছিল? কুতুবুদ্দিন আইবক, কিন্তু কার মেমোরিতে? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। নামগুলো গুলিয়ে যায় কিন্তু, এটা মনে রাখবে। ঠিক। নেক্সট নেক্সট প্রশ্নে গেলাম। ও, এটা আবার রিপিট হয়ে গেছে, এটাকে উড়িয়ে দাও। নেক্সট প্রশ্ন আসছে আবার দিল্লি সালতানাত থেকেই, যে দিল্লি সালতানাতের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? উর্দু, অ্যারাবিক, পার্সিয়ান, নাকি হিন্দি? ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? তো বলবে ওদেরও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে কি হয়ে যাবে? পার্সিয়ান হয়ে যাবে। কি হয়ে যাবে? পার্সিয়ান। ফার্সি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক। আকবরের কোর্টেও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? তো আকবরের কোর্টেও সেম ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক কি না? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। রেডি? চলো, এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের গল্পটা হচ্ছে, তো মুঘল কালে যদি জিজ্ঞেস করে, তো আকবরও পার্সিয়ানে করতো, মানে মানে মুঘল কালেও পার্সিয়ান ছিল বা ফার্সি ছিল, আর এখানেও ফার্সি ছিল। কনফিউজ করবে না, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক। দিল্লি সালতানাত বেসিক্যালি এখানে কার দিয়ে শুরু হয়েছে? তো আবার বলছি, স্লেভ দিয়ে শুরু হয়, স্লেভ দিয়ে শুরু হয়, শেষ হয় লোধিতে। স্লেভ থেকে লোধিতে 5টা রাজবংশ ছিল, সেটাকে আমরা বলি দিল্লি সালতানাতের নামে আমরা জানি। নেক্সট, এক নটিক্যাল মাইল, সমুদ্রের মধ্যে যখন জাহাজ যায় তো নটিক্যাল মাইলে ক্যালকুলেট করা হয়। যেরকম আমরা নর্মালি কিলোমিটারে ক্যালকুলেট করি, মিটারে ক্যালকুলেট করি, সিমিলারলি সমুদ্রের মধ্যে যখন যাওয়া হয় তো নটিক্যাল মাইলে ধরা হয়। নটিক্যাল মাইল যদি 1 নটিক্যাল মাইল ধরো, তাহলে সোজা প্রশ্ন 1852 মিটার, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। সিমিলারলি যদি বলি 1 পাউন্ডের মধ্যে কত কেজি হবে বলতো, এই একটা প্রশ্ন। বা 1 ন্যানোমিটারে কত মিটার হবে বলতো, 1 আংস্ট্রোমে কত মিটার হবে বলতো? এই 3-4টে তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট, এটা আবার চলে এসছে নটিক্যাল মাইলটা। নেক্সট দেখো, ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগটা ছড়ায়? ডিপথেরিয়া, চিকেন পক্স, মাম্পস, না মিজেলস? তো দেখো এখানে অপশন দিয়ে দিয়েছে ডিপথেরিয়া, চিকেন পক্স, মাম্পস, না মিজেলস। এখানে অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া। ডিপথেরিয়া যে হয় কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দ্বারা হয়। চিকেন পক্স যে হয় ভাইরাসের জন্য হয়, ভ্যারিসেলা জোস্টার বলা হয়। মাম্পস ভাইরাসের জন্য হয়, আর মেজেলসও ভাইরাসের জন্য। এই 3টেই ভাইরাসের জন্য হয়। ঠিক।
মামস মেজেলসের জন্য, মামস মেজেলস এন্ড রুবেলা তিনটে জন্য একটা ভ্যাকসিন রয়েছে, এমএমআর ভ্যাকসিন। মামস মেজেলস এন্ড রুবেলার জন্য তিনটে ভ্যাকসিন রয়েছে, এমএমআর ভ্যাকসিন। ঠিক, নেক্সট, হার্ট প্রবলেমকে ডায়াগনোসিস করতে গেলে কি ব্যবহার করবে এখানে, এটা কি হবে? তো ইসিজি, ইএমজি, বিসিজি, ইইজি, দেখো প্রত্যেকটা অপশন বুঝে নেব এখানে। ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোমায়োগ্রাম, ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম ব্রেনে কাজ করে, নামগুলো বলে দিচ্ছি, ব্রেনে কাজ করে। বিসিজি একটা ভ্যাকসিন, বেসিলি ক্যালামেট গিউরিন একটা ভ্যাকসিন। আমাকে বলবে তো বিসিজি কোথায় কাজ দেয়, আর এইখানে হয়ে যাবে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি। কি হয়ে যাবে? ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি। এটা আরআরবি জেইতে প্রশ্নটা এসেছিল, দেখো তো লিখে দিয়েছি কোথায় এসছে, আরআরবি জেইতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে গেলাম। তো আজকের আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগটা হয়। প্রশ্নটা দেখো এখানে ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া বলেছে, জীবাণু দ্বারা কি রোগ হয়। প্রথমে দেখবে যে আগে আমরা দেখি যে ব্যাকটেরিয়ার স্টাডি কি বলা হয়, ব্যাকটেরিয়া যখন অধ্যয়ন করা হয় তাহলে সেটাকে ব্যাকটেরিওলজি বলা হয়। কি বলা হয়? ব্যাকটেরিওলজি। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া কে ডিসকভার করেছিল? ডিসকভার্ড বাই, তুমি বলবে ডিসকভার্ড বাই যদি বলে তাহলে অ্যান্টোনিও ভান লিভেনহক। কি হয়ে যাবে? লিভেনহক হয়ে গেল। এবার প্রশ্নটা ডিপথেরিয়া, চিকেন পক্স, মামস নাকি মেজেলস, এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডিপথেরিয়া। কি হয়ে যাবে? ডিপথেরিয়া। ডিপথেরিয়া যে হয় কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরে দ্বারা হয়, কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরে। ঠিক আছে, বাকি যে তিনটে রোগগুলো দিয়েছে এই তিনটে ভাইরাসের দ্বারা হয়। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই ভাইরাসগুলোর নাম কি কি হয়, কোশ্চেন মার্ক, এই ভাইরাসগুলোর নাম কি হবে সেটা তোমাকে বলতে হবে। ঠিক, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হেল্পস টু ডায়াগনোসিস হার্ট প্রবলেম, এর মধ্যে কোনটি হার্টের সমস্যা নির্ণয় করতে সাহায্য করে। হার্টের মানে হৃদয়ের সমস্যা, বলতে গেলে হৃদয়ের সমস্যা নির্ণয় করতে সাহায্য করে কি ইসিজি, ইএমজি, বিসিজি না ইইজি। তো দেখো ইসিজি মানে হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। কি হলো? ইলেকট্রোকার্ডিওগ্রাম, কার্ডিওগ্রাম। তো দেখো এখানে কার্ডিও রয়েছে কিনা, তাই আমাদের অ্যান্সার কি হয়ে যাবে বাবু? ইসিজি। ইএমজি বলতে গেলে ফুল ফর্ম হলো ইলেকট্রোমায়োগ্রাম, ইলেকট্রোমায়োগ্রাম। আর ইলেকট্রোমায়োগ্রাম যে হয় আমাদের পেশিতে মাসলসদের অ্যাক্টিভিটি দেখতে করে হেল্প করে। বিসিজি ব্যাসিলি, ক্যালেমেট গিউরিন, এটা একটা ভ্যাকসিনের নাম। কি একটা ভ্যাকসিন? তোমাদের জন্য হোমওয়ার্ক ছেড়ে দিচ্ছি যে এই ভ্যাকসিনটা কোথায় হয়, কোথায় ব্যবহার করা হয়। ইইজি ইলেকট্রোএনসেফেলোগ্রাম, 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 এটা আমাদের ব্রেনের ক্ষেত্রে কাজ দেয়। ব্রেন চেক করার জন্য, মস্তিষ্ক চেক করার জন্য আমরা ইউজ করি ইলেকট্রোএনসেফেলোগ্রাম। ঠিক, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ কারেক্ট সিকোয়েন্স অফ দ্য থ্রি প্রসেস ইনভলভ ইন দ্য ফরমেশন অফ ইউরিন ইন দ্য কিডনি। মানে এটা কি, আমাদের কিডনিতে যখন ইউরিন তৈরি হয় তো সেই ক্ষেত্রে কোন প্রসেসটা সঠিক, এখানে কোন প্রসেসটা সঠিক, সেটা কি ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এলিমিনেশন, ফিল্ট্রেশন, এলিমিনেশন আর সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, ফিল্ট্রেশন আর এলিমিনেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এলিমিনেশন আর ফিল্ট্রেশন। দেখো প্রথমে কিডনিতে ফিল্টার হবে, তারপরে অ্যাবজর্ব হবে, তারপরে বের করে দেওয়া হবে, এলিমিনেট করা হবে। এইখানে প্রশ্নটার অ্যান্সারটা সঠিক অ্যান্সার মিলে যাবে আমাদের, এটা হয়ে যাবে অপশন এ, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন তারপরে এলিমিনেশন, এখানে একটা কমা হওয়া উচিত, এটা হয়ে যাবে। ঠিক, কিডনির কথা বলছে, তো কিডনির স্ট্রাকচারাল মানে যেটা দিয়ে ফর্ম হয়েছে, আর ফাংশনাল, দুটো ইউনিট কি হয়, একক কি, তো বলবে দুটোর একক হলো, ইউনিট হলো নেফ্রন। কি হলো? নেফ্রন। আর তাই কিডনিতে নেফ্রন, কিডনির যদি অধ্যয়ন করা হয়, স্টাডি করা হয় কিডনির, তাই বলা হয় নেফ্রোলজি। কি বলা হয়? নেফ্রোলজি। এই কিডনির যদি স্টাডি করি,
কিডনি স্টাডি করলে কি বলি, নেফ্রোলজি নামে জানি আমরা, কি নামে জানি, নেফ্রোলজি। একটা কিডনিতে মোটামুটি 10 লাখ নেফ্রন থাকে, যাদের কাজ হলো রচন করা, মানে বেসিক্যালি এক্সক্রিশন করে দেওয়া আমাদের শরীরে। পাতি ভাষায় বুঝতে গেলে ফিল্টারেশন অফ ব্লাড, রক্তের ফিল্টার করাকে আমরা এক্সক্রিশন নামে আমরা জানি। ঠিক আছে, আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট আমাদের শরীর থেকে কি বেরোয়, যদি বলা হয় নাইট্রোজেনাস ওয়েস্ট, নাইট্রোজেনাস ওয়েস্ট আমাদের শরীর থেকে কি বেরোয়, তুমি কি বলবে, বলবে ইউরিয়া। মেনলি কি বেরোয়, ইউরিয়া বেরোয়। কি বেরোয়, ইউরিয়া। নেক্সট প্রশ্ন বলেছে রাতে গাছের নিচে কেন ঘুমোতে নেই। প্রশ্নটা বলছে যে রাতে গাছের নিচে আমাদের কেন ঘুমোতে নেই, প্রশ্নটা হলো এটা, কেন গাছের নিচে ঘুমোতে নেই। তার কারণটা হয়েছে রাতে গাছগুলো কার্বন ডাই অক্সাইড ছাড়ে। কি ছাড়ে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তখন এই দেখো কার্বন ডাই অক্সাইড ইজ রিলিজ, এটা হয়ে যাবে। এবার সালোক সংশ্লেষণ রিয়েকশনটা CO2 প্লাস H2O ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, যদি সানলাইট সূর্যের আলো থাকে আর সঙ্গে থাকে ক্লোরোফিল, ক্লোরোফিল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে C6H12O6 প্লাস 6টা অক্সিজেন প্লাস 6টা H2O মলিকিউল বেরোয়। রিয়েকশন ব্যালেন্স করতে গেলে এখানে 12 লিখে দেবো, এখানে 6 লিখে দেবো। এবার যদি এইখান থেকে এখানে দেখো একটা রিয়েকশন হয়েছে, এইখান থেকে এখানে দেখো একটা রিয়েকশন হয়েছে, এখানে অক্সিজেন 12 ছিল, হাইড্রোজেন 12 হয়ে গেছে, অক্সিজেন কমে গেছে, রিডাকশন হয়েছে, রিডাকশন হয়েছে। আর এইখানে অক্সিডেশন হয়েছে, এখানে অক্সিডেশন হয়েছে এই রিঅ্যাকশনের মাধ্যমে। ঠিক, এটা সব হয় সানলাইটের মাধ্যমে। কোথায় হয়, সানলাইট। ক্লোরোফিলের কোন ধাতু পাওয়া যায়, প্রশ্ন আসবে, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়, বলবে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। যদি ম্যাগনেসিয়ামের শর্টেজ হয় তো গাছগুলোর পাতাগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যায়, ওইখানে নষ্ট হতে শুরু হয়ে যাবে। ঠিক, তো এটা হয়ে যাবে আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ মরিয়ান রুলার ওয়াজ কল্ড অ্যামিত্র চ্যাটস বাই দ্য গ্রিক্স। গ্রিকদের দ্বারা মরিয়ান রুলারকে অ্যামিত্র চ্যাট বলা হতো। অ্যামিত্র চ্যাট বা অ্যামিত্র ঘাত, এটা মানে কি, তো বলবে, মানে কি, তো বলবে ডেস্ট্রয়ার, ডেস্ট্রয়ার অফ এনিমিস। নিজের নিজের দুশ্মনগুলোকে শেষ করাকে অ্যামিত্র ঘাত বা অ্যামিত্র চাচ বলা হয়। আর এখানে মৌর্য রাজবংশের বলছে, তো কনিষ্ক তো মৌর্য রাজবংশের নয়, গুপ্ত নয়, আজ এইও নেয়। অ্যান্সার তো এমনি বেরিয়ে গেল ভাই, কিছু করার নেই, কিছু করার নেই, এখানে কিছু ভাবারও ছিল না। কিছু কিছু জিনিস এলিমিনেশন করেই অ্যান্সার বেরিয়ে যায়, কিছু কিছু জিনিস সিম্পলি এলিমিনেশন দ্বারা আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কি করে বেরিয়ে গেল দেখো, সমুদ্রগুপ্ত কোন ডাইনেস্টি, গুপ্তা রাজবংশের। কোন ডাইনেস্টি, গুপ্ত রাজবংশের। এইদিকে কনিষ্ক কুষাণের, কোনটে, কুষাণ। আর এদিকে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 1 দিয়েছে, ইনিও গুপ্ত রাজবংশের। তাহলে বাকি কে থাকলো, বিন্দুসার। বিন্দুসার কে ছিল, অশোকের বাবা, ফাদার অফ অশোক, ফাদার অফ অশোক, অশোকা দ্য গ্রেট, মনে আছে, অশোকা দ্য গ্রেট, অশোকা দ্য গ্রেটের বাবা ছিল। ঠিক, নেক্সট, ক্লোরোফিল পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইন এ সেল। একটা কোষের মধ্যে ক্লোরোফিল কোথায় পাওয়া যায়, অবশ্যই। এবার ক্লোরোফিল যদি দেখো তো এক্ষুনি আমরা ক্লোরোফিলের সম্বন্ধে পড়লাম। আর ক্লোরোফিলের ক্ষেত্রে কি হয়, ক্লোরোফিলের ক্ষেত্রে কি হয়, তো ক্লোরোফিলের ক্ষেত্রে তুমি গাছের ক্ষেত্রে উদ্ভিদের কোষে পাওয়া যায়, মানে প্লান্টের ক্ষেত্রে। এবার দেখো মাইটোকন্ড্রিয়াও প্লান্টে থাকে, রাইবোজোম থাকে, ক্লোরোপ্লাস্ট আর লাইসোসোম থাকে না, এটা তো থাকেই না। আর ক্লোরোপ্লাস্ট যে হলো, ক্লোরোপ্লাস্টেরই কাজ হলো কি করা, এটা হলো সাইট অফ ফটোসিনথেসিস, সাইট অফ ফটোসিনথেসিস। এইখানে ফটোসিনথেসিস রিঅ্যাকশনটা হয়। তো যেহেতু এটা হলো সাইট অফ ফটোসিনথেসিস, তাই আমাদের উত্তর হয়ে যাবে কি, আমাদের উত্তর হয়ে যাবে, আমাদের উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে নিজস্ব ডিএনএ পাওয়া যায়, কি পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়। আর যেহেতু ক্লোরোফিল বলছে তাই এটার কালারটাও সবুজ হয়ে যাবে, কি কালারে, গ্রিন কালারে, গ্রিন ইন কালার হয়ে যাবে, কালার হয়ে গেল সবুজ। কি কালার হয়ে গেল, সবুজ কালার হয়ে গেল। বোঝা গেছে, ক্লিয়ার। ক্লোরোফিল্ডে কি ধাতু পাওয়া যায়, এখনই বললাম তোমাদেরকে, কি ধাতু পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ঠিক, অ্যাকচুয়ালি এই ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের পার্ট, কিসের পার্ট, প্লাস্টিডের। আর প্লাস্টিড কত ধরনের, 3 ধরনের, এক হলো ক্লোরোপ্লাস্ট, এক হলো লিউকোপ্লাস্ট, আর এক হলো ক্রোমোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস করবে, সালোক সংশ্লেষণ করবে। এ কি করবে? লিউকোপ্লাস্ট কি করবে? স্টোরস ফুড, খাওয়াকে স্টোর করে। আর ক্রোমোপ্লাস্ট কালার দেয়, প্রোভাইডস কালার টু ফ্রুটস অর ফ্লাওয়ার, ফুলকে বা ফলকে কালার দে। এটা কাজ হলো তোমার কিসের? এটা হয়ে যাবে ক্রোমোপ্লাস্টের। নেক্সট প্রশ্ন, কোন রিঅ্যাকশনে টু কম্পাউন্ডস এক্সচেঞ্জ আয়ন্স টু ফর্ম নিউ কম্পাউন্ড? কোন রিঅ্যাকশনে কম্পাউন্ডস আয়ন্স এক্সচেঞ্জ করে নতুন কম্পাউন্ড ফর্ম করার জন্য? সেটা কি কম্বিনেশন, আইসোমারিজম, ডিকম্পোজিশন না ডাবল ডিকম্পোজিশন? দুটো আয়ন্সের কথা বলছে কিনা? তো দুটো আয়ন্সের কথা যদি বলা হয়, ধরো FeSO4 প্লাস AgCl কি হয়ে যাবে? বা BaCl করে দাও, তাহলে BaSO4 প্লাস FeCl হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি দুটো রিঅ্যাকশন এক্সচেঞ্জ হয়েছে কিনা, এবার রিঅ্যাকশন ব্যালেন্স করে নেবে। তো এটার ক্ষেত্রে দুটো এরকম বলতে পারো যে কম রিয়েক্টিভ মোর রিয়েক্টিভকে রিপ্লেস করতে পারে, এটা তো ডিসপ্লেসমেন্ট ছিল, কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে দুটোর ক্ষেত্রে, এভাবে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো ইন্টারচেঞ্জ যখন দুটো আয়ন্স হয় তখন সেক্ষেত্রে আমরা বলি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কি বলি? ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কি বলবো? ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিকম্পোজিশনের ক্ষেত্রে ডিকম্পোজ হয়ে যাবে, CaCO3 এটাকে যদি হিট দিয়ে দাও ভেঙে যাবে CaO প্লাস CO2। এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করে বলবে ব্যালেন্স হয়েছে কিনা। ব্যালেন্স, ব্যালেন্সড অর নট, কমেন্টসে জানাবে। অর নট প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কোথায় জানাবে? কমেন্ট বক্স। ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া হবে, বিক্রিয়া হবে এখানে। কম্বিনেশন মানে কম্বাইন হয়ে যাওয়া। ফর এক্সাম্পল H2 প্লাস O2, H2O রিঅ্যাকশন ব্যালেন্স নেই, 2 বসিয়ে দাও, তাই এখানে 2 বসিয়ে দাও, H2O কম্বাইন হয়ে গেছে। আইসোমারিজম একটা প্রপার্টি কার্বন দেখায় খুব বেশি। ডিটক্সিফাই টক্সিন অ্যান্ড ড্রাগস, বলছে টক্সিন আর ড্রাগসকে কি ডিটক্সিফাই করে? তো অপশনগুলো দেখে অ্যান্সার লাগাতে হবে। রাইবোজোমস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা বলেছে। আচ্ছা, রাইবোজোমসকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। দেখতে থাকি কি অ্যান্সার বেরোয়। প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস। গলগি বডি ট্রাফিক পুলিশ। আর এই মালটা কি করে? তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বলবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো বেসিক্যালি প্রোটিন আর লিপিডসের সিনথেসিস অন RER এন্ড ACR, আর সঙ্গে সঙ্গে এটা এও করে ডিটক্সিফাইও করে। কি করে? ডিটক্সিফাই করে। তো এর কাজ হয়ে গেল ডিটক্সিফাই অফ টক্সিনস অ্যান্ড ড্রাগস, সঙ্গে সঙ্গে প্রোটিন অ্যান্ড লিপিডস করে। প্রোটিন যেখানে হয়, প্রোটিন যেখানে হয় সেটাকে বলা হয় RER, আর যেখানে লিপিডস হয় সেটাকে বলা হয় ACR, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট, ওয়াই আর মাইটোকন্ড্রিয়া কনসিডার অ্যাজ ওয়ার্ড অর্গানেল? ওয়ার্ড হিসাবে কেন ধরা হয়? এটাই শুধু না, মাইটোকন্ড্রিয়াকে আরও একটা নামে জানা হয়, এ প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল ইন ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিকের মধ্যে ইউক্যারিওটিক হিসাবে কাকে ধরা হয়? তো এখানে মাইটোকন্ড্রিয়া বলবো। ওয়েড হিসাবে কাকে ধরা হয়? মাইটোকন্ড্রিয়াকে ধরা হয়। এবার প্রশ্নের উত্তর দেখব। কি দেখব? প্রশ্নের উত্তর দেখতে চলি। বিকজ দে ক্যান ডাইজেস্ট মাইক্রোঅর্গানিজমস, না। বিকজ দে কন্টেন রাইবোজোমস এন্ড DNA, হ্যাঁ হতে পারে। বিকজ দে আর পাওয়ার হাউস অফ দ্য সেল, না এটাও হবে না, ওয়েড হিসাবে না। বিকজ দে আর স্টোর অফ সেলুলার, অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিকজ দে কন্টেন্স রাইবোজোমস এন্ড DNA, কারণ ওরা এগুলিতে রাইবোজোমস আর DNA রয়েছে, তাই এটাকে কি নামে জানি আমরা? তাই এটাকে আমরা জানি কি নামে জানি? তো বলে দেবে ওয়েয়ার্ড অর্গানেল নামে জানি। এইখানে হয় সেলুলার রেসপিরেশন, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হয়, কোষের মধ্যে যে শ্বসন হয় রেসপিরেশন। এই সেলুলার রেসপিরেশন কি হয়? তো বলবে আমাদের শরীর 38খানা এটিপি তৈরি করে কি ফর্ম করে? এনার্জি ফর্ম করে। কি ফর্ম করে? এনার্জি। তো সেটাকে আমরা সেলুলার রেসপিরেশন নামে আমরা জানি। কি নামে জানি? সেলুলার রেসপিরেশন নামে আমরা জানি। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, এর মধ্যে আর কিছু নেই বাবু, এইটাই হলো আমাদের আজকে লাস্ট কোশ্চেন।
মোটামুটি 25টা কোশ্চেন আজকে করে দিয়েছি। এই সিরিজটা এগিয়ে থাকবে। আজকে আমরা 8 নম্বর লেকচার শেষ করছি। 8 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এমসিকিউ ফর জিকে জিএস পার্ট 8 নেক্সট সেশন তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। অবশ্যই আশা করছি তোমাদের জন্য এটা সাহায্য করছে। আর কি দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেই ভিত্তিতে তোমাদের কোশ্চেন করা হবে। টিল দেন টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।